নমস্কার বন্ধু। আমি আবার চলে এলাম আমার আজকের গল্প নিয়ে। আমার আজকের গল্প ছিন্নপত্র। না, আসলে এটা গল্প নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠির সংকলন। যে চিঠি নিয়ে আমি তোমাদের কাছে বারে বারে উপস্থিত হয়েছি। আজকের তার সংকলনের চিঠির ৯ নম্বর চিঠি বা নবম পত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। যে চিঠিটি তিনি লিখেছেন দার্জিলিং শহরে 1887 সালের সেপ্টেম্বর মাসে। আমি আমার বন্ধুদের কাছে তার চিঠি নিয়ে উপস্থিত হলাম। তিনি লিখেছেন, এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বে খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমাল করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে ওঠার সময় মহা হাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতেক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ একটি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল। তাতে 4টে করে শয্যা। আমরা 6টি মনীষী, মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কথাটা ঠিক তেমনটা কাজে ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছোটাছুটি নিতান্ত অল্প হয়নি। তবু বলেন, আমি কিছুই করিনি। অর্থাৎ একখান আস্ত মানুষ, একেবারে আস্ত রকম খেবলে যে রকমটা হয়, সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বের করেছি। এত বাক্স এবং পুঁটুলি বা পুঁটুলির পিছনে আমি ফিরেছি এবং এত অল্প বাক্স এবং পুঁটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো 26 বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁত লাগে। যখন চারদিক থেকে দেখি বাক্স কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশু চর্মের এবং কাপড়ের, নিচে একটা, উপরে একটা, পাশে একটা, পিছনে একটা। তখন আমরা বা আমার ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীন ভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে নয়ের
যা মত দাঁড়িয়েছে তা ঠিক। যাক, তারপরে আমি আরেকটা গাড়িতে গিয়ে শুনলুম যে সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন। তারা ঢাকা থেকে আসছেন। তাদের মধ্যে একজনের মাথা টাকে প্রায় পরিপূর্ণ এবং মাথা বা ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে এত যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো তিনি দার্জিলিংয়ে ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় একটা ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত শয়ের উচ্ছ্বাস উক্তি। ও মা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, দেখো, শোনো, কি করি, যা দেখার তা দেখতেই হয়। কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় খাদা নাকওয়ালি পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি যা দেখতে না দেওয়ার সময় বা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং দুঃখ করছে যে দেখতে পেলে না। গাড়ি চলতে লাগলো। ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে সর্দি, তারপরে হাঁচি, তারপরে শাল কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভার এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুটুলি, মুঠের উপর মুঠে। ব্যাগ থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া। মুঠের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিসের পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা। এ তো আমার ঘন্টা দুয়েক লেগেছিল, এই বলে তিনি শেষ করেছিলেন তার 9 নম্বর চিঠি বা নবম পত্র। আমিও আমার বন্ধুদেরকে প্রণাম জানিয়ে, স্বাগত জানিয়ে আমার আজকের ছিন্নপত্র শেষ করছি। আজকের মোটামুটি তোমাদের কেমন লাগলো আমার এই প্রতিবেদন, ছিন্নপত্র, জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো বিভিন্ন প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে ফিরে আসবে। খুব ভালো থেকো বন্ধুরা।